তাপপ্রবাহের ছুটি শেষে আজ থেকে খুলছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আজও বন্ধ বেশ কিছু জেলার শিক্ষা প্রতিষ্ঠান। সড়ক দুর্ঘটনায় মুন্সিগঞ্জে একই পরিবারের ৩ জন সহ সারা দেশে ৭ জনের মৃত্যু। গাজীপুর ও মাদারীপুরে আহত আরো ১৪ জন। নিয়ম নীতির তোয়াক্কা না করে মেহেরপুরের গাংনীতে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার, ঘটছে দুর্ঘটনা। আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে উপজেলা প্রশাসন। আসসালামু আলাইকুম, মেহেদী হাসান খান। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি জেলা সংবাদ। এতক্ষণ বলছিলাম সংবাদ শিরোনাম, এবারে জানাতে চাই পুরো প্রসঙ্গ। তাপপ্রবাহের ছুটি শেষে আজ থেকে খুলছে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তবে গরমের কারণে কিছু জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শুক্রবার মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে চলমান তাপদাহের কারণে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া পূর্বাভাসের ভিত্তিতে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলার, ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল জেলা, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলা এবং রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুর জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এসব জেলার বাইরে সব জেলার শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে আজ। এছাড়াও দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো খুলবে আগামীকাল রোববার থেকে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছে। উপজেলার বাউশিয়া এলাকার মানাবে ওয়াটার পার্কের সামনে ঘটনা ঘটে। নিহতরা হলেন আলমগীর হোসেন, জহিরুল ইসলাম, রাহেলা বেগম। গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির বলেন, মরদেহগুলো বর্তমানে পুলিশ ফাঁড়িতে রয়েছে। ঘাতক কাভার্ড ভ্যানটিকে শনাক্তের চেষ্টা চলছে। একই দিনে মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। গাজীপুরের শ্রীপুরে ট্রাক ও পিকআপের সংঘর্ষে ২ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ১১ জন নির্মাণ শ্রমিক আহত হন। শনিবার ভোর ৪:৩০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল আহমেদ বলেন, একটি পিকআপে করে মিক্সার মেশিন ও ১৩ জন শ্রমিক ঢালাইয়ের কাজে শ্রীপুর থেকে মামনা অভিমুখে যাচ্ছিলেন। পিকআপটি শ্রীপুর মামনা আঞ্চলিক সড়কের ভাংনাহাটি কাউন্সিলের বাড়ির সামনে পৌঁছানো মাত্রই পেছন থেকে একটি ড্রাম ট্রাক তাদের চাপা দেয়। এতে পিকআপ উল্টে শ্রমিকরা মিক্সার মেশিনের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলে রাসেল মিয়া নিহত ও ১২ জনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবু সুফিয়ানকেও মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ওই পিকআপে থাকা আরও ১১ জন আহত হয়েছেন। এদিকে দিনাজপুরের হিলিতে চলন্ত ট্রাকের নিচে মাথা দিয়ে আহমদ আলী নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। গতকাল ফকিরপাড়া স্থানে এই ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায়, নিহত ব্যক্তি রাস্তার পাশে বসেছিলেন। চলন্ত ট্রাকটি অতিক্রমের সময় পেছনের চাকায় মাথা ঢুকিয়ে দেয় এবং এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, দক্ষ জনসম্পদ গড়তে সাধারণ শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ ও শোভন কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেফ। ইউসেফ চট্টগ্রাম রিজিয়নের অন্তর্ভুক্ত কালুরঘাট একে খান ইউসেফ টিভিইটি কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত ইউসেফ বাংলাদেশের ৫০ বর্ষপূর্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিকে সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণি বলেছেন, বৃদ্ধ বাবা মাকে একা বাসায় রেখে সংসারের প্রয়োজনে অনেক সন্তানকে কাজকর্মে যেতে হয়। তখন মা বাবারা নিঃসঙ্গতা বোধ করেন, বিষণ্ণতায় তারা মানসিক সমস্যায় কষ্ট পান। এমন সময়ে বৃদ্ধদের যে কোনো সঙ্গের প্রয়োজন হয় এবং প্রয়োজন অনুভব করেন, যে কারণে আজ দেশে বিভিন্ন স্থানে বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। শুক্রবার সিরাজগঞ্জ সদর উপজেলার গজারিয়ায় হেনরি ভুবন বৃদ্ধাশ্রমের উদ্বোধন শেষে আলোচনা সভায় এইসব কথা বলেন মন্ত্রী। নিয়ম নীতির তোয়াক্কা না করে মেহেরপুরে গাংনীতে যেখানে সেখানে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার, ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে প্রাণ।
উপজেলা প্রশাসন বলছে বিষয়টি খতিয়ে দেখে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। প্রতিনিধি মাসুদ রানার রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। যত্রতত্র নিয়মনীতির তোয়াক্কা না করেই প্রখর রোদের মধ্যে এভাবেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে গ্যাস সিলিন্ডার। এমন দৃশ্য মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন দোকানের। শুধু উপজেলা শহরে নয়, প্রত্যন্ত গ্রামের দোকানগুলোতে এভাবেই ঝুঁকি নিয়ে গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন দোকানিরা। এ ধরনের গ্যাস সিলিন্ডার বিক্রি করতে বিস্ফোরক অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের অনুমতি নেওয়ার কথা থাকলেও বেশিরভাগ ব্যবসায়ীরই নেই অনুমতিপত্র। প্রখর রোদ ও খোলা আকাশের নিচে এভাবে গ্যাস সিলিন্ডার পড়ে থাকায় আতঙ্কিত ব্যবসায়ী ও পথচারীরা। তারা বলছে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। 100% ঝুঁকির মধ্যে, আমরা যে কোনো মুহূর্তে ওটা বাস্ট করতে পারে। আপনারা যদি এই তাপমাত্রায় গ্যাস সিলিন্ডারগুলো বাইরে রাখেন, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। গ্যাস সিলিন্ডার পাশ দিয়ে যাচ্ছে, একটা সময় কোনো একটা অঘটন ঘটে গেলে সেটা বড় একটা ক্ষতির দিক আমি মনে করি। 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরে বিস্ফোরণ হলে সমস্ত দোকানদারের অসুবিধা, মানুষজনের চলাফেরা করার অসুবিধা। বিক্রেতারা যাতে লাইসেন্সবিহীন যেখানে সেখানে রেখে গ্যাস সিলিন্ডার বিক্রি না করে। কেবলমাত্র লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ীরা সুরক্ষা ব্যবস্থা ও দপ্তরের অনুমতি নিয়ে দাহ্য পদার্থ বিক্রি ও মজুত করতে পারে। তবে কেউ যদি অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। বিভিন্নভাবে দোকানপাট গড়ে উঠেছে, যারা কোনোভাবেই লাইসেন্স গ্রহণ করে না এবং অপ্রত্যাশিতভাবে তারা দোকানপাট এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছে। এই ধরনের লাইসেন্স ব্যতীত যদি কেউ এই কাজ করে থাকে বা কোনো ধরনের গ্যাস সিলিন্ডার বিক্রি করে থাকে, আমরা যথাযথভাবে তদারকির মাধ্যমে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। অগ্নি নিয়ন্ত্রণ সুরক্ষা ও প্রত্যয়নপত্র ছাড়া অবাধে গ্যাস সিলিন্ডার বেচাকেনা বন্ধে কার্যকর পদক্ষেপ চান এলাকাবাসী। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। যশোর নড়েল মহাসড়কে তীব্র গরমে বিটুমিন গলে যাওয়ার ঘটনায় মূল কারণ খুঁজতে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন। শুক্রবার যশোরের ঝুমঝুমপুর সহ মহাসড়কের বিটুমিন গলে যাওয়া কয়েকটি অংশ পরিদর্শন করে দুদক, ঢাকা ও যশোরের সমন্বিত একটি টিম। দুর্নীতি দমন কমিশন যশোর সমন্বিত কার্যালয়ের উপপরিচালক আলামিন জানান, সড়কের নিম্নমানের বিটুমিন ব্যবহারের অভিযোগে সড়কের বিভিন্ন অংশে পরিদর্শন করা হচ্ছে। পরিদর্শন শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা এখানে যেটা দেখতে পেলাম যে রাস্তা গলে যাচ্ছে, অভিযোগ হলো নিম্নমানের বিটুমিন হয়তো ব্যবহার করা হয়েছে। আমরা আরও কয়েকটা পয়েন্ট পরিদর্শন করব, এরপর আমরা তথ্যপত্র বিশ্লেষণ করে আমরা দুর্নীতি দমন কমিশনে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা প্রতিবেদন দাখিল করব। আসন্ন ষষ্ঠ ধাপে ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থী মোশাররফ হোসেন ও ইউনুস কর্মী সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার ইলিশা জংশন বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত 11 নেতাকর্মী আহত হয়। পাশাপাশি উত্তেজিত নেতাকর্মীরা নির্বাচনী কার্যালয় ভাঙচুর সহ দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। তবে এখনও এই এলাকা সহ আশেপাশে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রচারণা চালানোর প্রেক্ষাকালে তাদের কর্মীদের ভিতর ভুল বোঝাবুঝি ঘটনাকে কেন্দ্র করে তাদের একটু উত্তেজিত হয়ে পড়ে। এতে জাস্ট তারা একটু হাতাহাতি করে। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছে। এখন পর্যন্ত আমরা সঠিক সংখ্যাটা জানতে পারতেছি না। এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা আছে। মুন্সিগঞ্জ সদরের মহাকালী ইউনিয়নের কেওয়ার ঢালিবাড়ি এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার বাড়ির পাশে ঢালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুই শিশু ওই এলাকার দিনমজুর নূরে আলমের সন্তান আলামিন ও মরিয়ম আক্তার। এই বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অবশেষে গ্রামের বাড়ি পৌঁছেছে তিউনিশিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া 8 বাংলাদেশির মরদেহ। ভূমধ্য সাগরে নৌকাডুবিতে মারা যাওয়ার 78 দিন বাড়িতে মরদেহ পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পরে পারিবারিক কবরস্থানে মরদেহগুলো দাফন করা হয়। নিহতরা হলেন মাদারীপুরের সজীব কাজী, মামুন শেখ, সজল বৈরাগী, নয়ন বিশ্বাস, কাউসার, গোপালগঞ্জের রিফাত রাসেল ও গয়লাকান্তি গ্রামের ইসরুল কায়েস আপন।
8 বাংলাদেশি ছাড়া ওই দুর্ঘটনায় এক পাকিস্তানি নাগরিকও মারা যান। কয়েকজনকে জীবিত উদ্ধার করে স্থানীয় কোস্ট গার্ড। এবারে আমাদের কৃষি। দিনাজপুরের বাজারে উঠতে শুরু করেছে গ্রীষ্মকালীন টমেটো। এবছর ফসলটির বাম্পার ফলন হয়েছে, তবে প্রচণ্ড গরম ও তীব্র তাপদাহে ধস নেমেছে গ্রীষ্মকালীন টমেটোর বাজারে। শুরুতে বিক্রি হওয়া 1100 টাকা মনের টমেটো এখন বিক্রি হচ্ছে 6 থেকে 700 টাকা মন। মুকুল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, তুলে ধরছেন এস.এম. হামিম। দিনাজপুরের গ্রীষ্মকালীন টমেটোর সারা দেশে চাহিদা রয়েছে। চাহিদা মেটাতে বাজারে উঠতে শুরু করেছে এই টমেটো। ফলন ভালো হলেও তীব্র তাপদাহে এই টমেটোর উৎপাদনের পর বিক্রিতে লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। যে টাকাটা মনে করেন জমি থেকে তুলবো, বাজারে নিয়ে যাব, মানে যেই টাকাটা খরচ হবে সেই টাকাটা উঠবে কিনা উঠবে এটা বলা যাবে না, লস হবে। বাজার মোটামুটি কয়েকদিন আগে 350-400 ছিল, এখন বর্তমানে একটু বাজার ভালো। গাছের মাল ছোট হয়ে গেছে, মালটা বাজার যাতে কম হচ্ছে, মালটা ওদের কারণে নরম হয়ে যাচ্ছে। পাইকারি বিক্রেতারা জানান, গরমে টমেটো নষ্ট হওয়ায় ব্যবসায়ী ক্ষতি হচ্ছে তাদের। গরমের কারণে মাল অনেক নষ্ট হয়ে গেছে, ক্ষেত ঝরে গেছে কৃষকের। এবার আমরা নিয়ে দাম পাচ্ছি না, গৃহস্থ নিয়ে দাম পাচ্ছে না, মাল গরমের কারণে অনেকটাই নষ্ট হচ্ছে। ফলন বেশি হওয়ার কারণে দাম কিছুটা কম বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষকরা টমেটো চাষ করে লাভবান, আর পাশাপাশি আমদানি বেশি হলে দামটা একটু কমে যায়। তো এখানকার দাবি যে এখানে যদি সরকার একটু কোল্ড স্টোর দিত, তাহলে যখন বাজারের দাম মূল্য কম, তখন টমেটোটা কোল্ড স্টোর করলে কৃষকরা লাভবান হতো। চলতি বছর জেলায় 975 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন টমেটোর আবাদ হয়েছে। এস.এম. হামিম, মাই টিভি। শেরপুরের নালিতা বাড়িতে ভার্মি কম্পোস্ট উৎপাদনে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি সংক্রান্ত উদ্ভাবনী ধারণা বাস্তবায়নে উদ্যোক্তা ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বিনার ইনোভেশন খাতের অর্থায়ন অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন বিনা উপকেন্দ্র নালিতা বাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বৈজ্ঞানিক কর্মকর্তা ফরহাদ হোসেন। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহের মহাপরিচালক ডক্টর মির্জা মুফাজ্জল ইসলাম। দিনাজপুরের পার্বতীপুরে পতিত জমিতে চাষ হচ্ছে তৈল জাতীয় বালু মাটির অন্যতম ফসল চীনাবাদাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পার্বতীপুরের সহযোগিতায় উপজেলার মমিনপুর ইউনিয়নের হয়বতপুর গ্রামের চাষ শুরু করেছেন স্থানীয় এক কৃষক শহীদুল ইসলাম। দিনাজপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় 20 শতক জমিতে বাদাম চাষে ব্যাপক সাড়া ফেলেছেন তিনি। আবহাওয়া অনুকূলে থাকলে অর্থকরী ফসল বাদামের বাম্পার ফলনের আশা করছেন সংশ্লিষ্টরা। এর আগে তো এরকম ধান ও বিশেষ ভালো হইতো না, এবার চীনাবাদাম খুবই সুন্দর হয়েছে। এই জন্য আমরা খুব স্যারের কাছে খুব খুশি এবং স্যারের সহযোগিতা পাওয়াতে আমরা খুব আনন্দিত। নরসিংদী বেলাব উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের দড়িকান্দিতে 18 কেজি গাঁজা সহ 2 মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী নাজমুল পাঠান ও শাকিল পাঠান তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কাঞ্চনমুড়ি গ্রামে। বেলাব থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান বলেন, তারা একটি পিকআপ ভ্যানে করে কসবা থেকে 18 কেজি গাঁজা বহন করে আসছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে 18 কেজি গাঁজা সহ তাদেরকে আটক করা হয়। গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেছেন সদর থানা বিএনপি। গাজীপুর সদর উপজেলার ভবানীপুর বাজার ও শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় বিএনপির কেন্দ্রীয় সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে এই লিফলেট বিতরণ করা হয়। এই সময় গাজীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নুল আবেদিন রিজভী, বিএনপি নেতা শরীফ সিদ্দিকী, মিজানুর রহমানও উপস্থিত ছিলেন। মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করতে চাঁপাইনবাবগঞ্জ শহরে মাদক বিরোধী সমাবেশ হয়েছে। শুক্রবার শহরের শান্তিমোড় এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এই সমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন। বীর মুক্তিযোদ্ধা লাল মোহাম্মদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মিন্টু রহমান, ওসি তদন্ত এস.এম. মাকসুদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান টুরু সহ অন্যরা।
8 মে আসন্ন ষষ্ঠ কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলার ঐতিহ্যবাহী ভাওয়াল মাঠে এক নির্বাচনী সভা হয়েছে। আনারস প্রতীকী সমর্থনে স্মরণকালের সেরা এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক 3 বারের চেয়ারম্যান সভাপতি শাহিন আহমেদ। এর আগে সভাস্থলে আসেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহিন আহমেদ এবং প্যানেল অপর 2 ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সালাউদ্দিন লিটন ও রেশমা জামান। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন ফারুক। আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এই কেরানীগঞ্জ হবে বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা এবং সুষম বন্টনের মধ্য দিয়ে প্রত্যেকটি গ্রামকে আমরা শহরে রূপান্তরিত করে ইনশাআল্লাহ সেই ধরনের কাজ আমরা শুরু করতে চাই। এদিকে পটুয়াখালীর বাউফলে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়াতালা ও প্রজাপতি প্রতীকের প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি হুমায়ুন দালালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েল। সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতালেব হাওলাদার, স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলাম শিপন, ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান হাসানও উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাচনকে সামনে রেখে আনারস প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী পথসভা করেছে কুষ্টিয়া সদরের মনোহরদিয়া, ঘোষামি, দুর্গাপুর ও আইলচারা ইউনিয়নের আওয়ামী লীগ। উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান আতার উপস্থিতিতে 3টি ইউনিয়নে পথসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী। এদিকে চট্টগ্রামের লোহাগড়ায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নাগরিক কমিটির মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম চৌধুরীর সমর্থনে মতবিনিময় সভা হয়েছে। উপজেলার বটতলী মোটর স্টেশনে সিটিজেন পার্ক চত্বরে সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান চৌধুরী। এই সময় সাংবাদিক কাইসার হামিদর সঞ্চালনায় সভায় আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিমউদ্দিন, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক জহিরুদ্দিনও বক্তব্য রাখেন। কুমিল্লার চাঁদিনায় 96 লাখ টাকা ব্যয়ে ছাইকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4তলা ভবন উদ্বোধন হয়েছে। শুক্রবার ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি থেকে সংসদ সদস্য অধ্যাপক ডক্টর প্রাণগোপাল দত্ত। এই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাবের মোহাম্মদ সোয়াইব, ছাইকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাজী সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন। মানিকগঞ্জের ঘিওরের এসএসসি 95 ব্যাচের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী হয়েছে। গতকাল ঐতিহ্যবাহী বানিয়াচুরি সরকারি স্কুল অ্যান্ড কলেজে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে দিনটি শুরু হয়। এই সময় একটি র্যালি বের হয়। সারাদিন বন্ধুদের সাথে আড্ডা, স্মৃতিচারণ, নাচ গান সহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেষে এসএসসি 95 ব্যাচের সকল বন্ধুদের জন্য দোয়া করা সহ যারা মৃত্যুবরণ করেছে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। গাজীপুরের কাপাসিয়ায় স্কাউট কাউন্সিল সভা হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গাজীপুরের কাপাসিয়ায় বাংলাদেশ স্কাউটস কাপাসিয়া উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি। সম্মেলনে আগামী 3 বছরের জন্য 29 সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। সভাপতি পদে পুনরায় উপজেলা নির্বাহী কর্মকর্তা AKM লুৎফর রহমান, সাধারণ সম্পাদক পদে শিক্ষক শাহজামান মাসুম নির্বাচিত হয়েছে। গাইবান্ধার সাদুল্লাপুরে ইউপি সদস্য বাবার স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়ে বউ আনলেন ছেলে। শুক্রবার আত্মীয় স্বজনদের নিয়ে হেলিকপ্টারে বিয়ে করতে যান সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ইউপি সদস্য রফিকুল আকন্দ মেম্বারের একমাত্র ছেলে হযরত আলী। একই উপজেলার দিনমজুর এনামুল মণ্ডলের একমাত্র কন্যা রেফামনির সাথে শুভ বিবাহ সম্পন্ন হয় হযরত আলী। এই সময় হেলিকপ্টারে বরযাত্রা দেখতে এলাকায় উৎসুক জনতা ভিড় জমায়। হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 সদস্যের মরদেহ পটুয়াখালীর গলাচিপায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। গতকাল পৃথকভাবে 3 জন পুরুষ 1 জন নারীর
দুটি জানাজা বাড়ির সামনে অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান শাহীন, ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটু সহ অসংখ্য মুসল্লি জানাজায় শরীক হন। পরে শোকাবহ পরিবেশ, নিহতদের পাশাপাশি কবরে চিরনিদ্রায় শায়িত করা হয়। কুমিল্লা সেনানিবাসে তৃতীয় এসকিও গ্রুপ বঙ্গবন্ধু জন্মবার্ষিকী উদযাপন কাফ গলফ টুর্নামেন্ট 2024 অনুষ্ঠিত হয়েছে। সকালে ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে শতাধিক গলফার অংশগ্রহণ করেন। উদ্বোধনী এবং টুর্নামেন্ট শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট এবং 33 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। উদ্বোধনী এবং টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের সাথে বিশেষ অতিথি ছিলেন এসকিউ গ্রুপের চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন এমপি। এই সাথে সংবাদের শেষ পর্যায়ে আমরা যাবার আগে মনে করে দিচ্ছি আরো একবার সংবাদ শিরোনামগুলো। তাপপ্রবাহের ছুটি শেষে আজ থেকে খুলছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আজও বন্ধ বেশ কিছু জেলার শিক্ষা প্রতিষ্ঠান। সড়ক দুর্ঘটনায় মুন্সিগঞ্জে একই পরিবারের 3 জন সহ সারা দেশে 7 জনের মৃত্যু। গাজীপুর ও মাদারীপুরে আহত আরো 14 জন। নিয়মনীতির তোয়াক্কা না করে মেহেরপুরের গাংনীতে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার, ঘটছে দুর্ঘটনা। আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে উপজেলা প্রশাসন। দর্শক, এই ছিল এখনকার মাইটিভি জেলা সংবাদে। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ থেকে ভিজিট করুন youtube/mytvbd news এবং আমাদের সকল অনুষ্ঠানকে ভিজিট করুন youtube/mytv বাংলা ও facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বার্তা পক্ষ থেকে বিদায় নিচ্ছি মেহেদি হাসান খান। আল্লাহ হাফেজ।